আপনারা আমাদের চ্যানেলে নানান রকম ইন্টারভিউ দেখেন, নানান মজার মজার সিকোয়েন্স দেখেন, নানান মজার মজার ইন্টারভিউও দেখেন এবং দেখতে ভালোবাসেন। কিন্তু আজ এমন একটা ইন্টারভিউ আমি নিতে চলেছি যার জন্য আমার নিজের একটা প্রস্তুতির দরকার পড়েছে এবং আশা করি এই ইন্টারভিউটা আপনাদের আমাকে প্রত্যেককে ঋদ্ধ করবে এবং অবশ্যই শুধু গুরুগম্ভীর নয়, বেশ মজা করেই আজকের ইন্টারভিউটা হবে। আমি বহুদিন আমি বলবো খুব বেশি ইনফ্যাক্ট এই মানুষটির ইন্টারভিউ আপনারা আমাদের দেখার সৌভাগ্য হয়েছে কিনা আমি জানি না। যার বাড়িতে চলে এসেছি আমাকেও এই পরিচয় করাতে হবে না, মিতা চ্যাটার্জি। দীর্ঘদিন ধরে আমাদের ইন্ডাস্ট্রিতে আলোকিত হয়ে রয়েছেন তিনি। কেমন আছেন দিদি? খুব ভালো, এই পরিস্থিতিতে আমি ঠিক আছি। সবাই ঠিক থাকুন, সবাই সুস্থ থাকুন, এইটাই আমার কামনা। সব সময় যখন থেকে আমার ছোটবেলা বলুন বা যারা দেখছেন তাদের প্রত্যেকেই আপনাকে যখনই আপনার উপস্থিতি দেখা যায় পর্দায় তখনই এক গাল হাসি নিয়ে, প্রশস্ত হাসি নিয়ে, কখনো মনে হয় না যে এই মানুষটার মনের ভেতরে কোনো অভিযোগ আছে, অনুযোগ আছে, হয়তো আছে কিন্তু সেটাও তিনি খুব হাসি মুখে। এই বিষয়টাই সবসময় পজিটিভিটিটা কোথা থেকে পাও? না, এটা কোয়ালিটি নয়, এটা কি বলবো, হ্যাঁ অবভিয়াসলি কোয়ালিটি, হ্যাঁ ঈশ্বরের দান যে আমি আমার দুঃখটাকে, আমার রাগটাকে, আমার বিতৃষ্ণাটাকে আমি ঢেকে সকলের সঙ্গে হাসি মুখে কথা বলতে পারি। এটাও একটা কোয়ালিটি, অবভিয়াসলি কোয়ালিটি। তবে ওসব কিছু নয়, এটা সাধারণ একটা মানুষ, আমি তো সাধারণ মানুষ। তখন যে হাসবো না, খেলবো না, কথা বলবো না, গল্প করবো না, এটা কখনো হয়? তবে আমাকে কেউ রাগিয়ে দিলে আমি রাগ করতে পারি, অবশ্যই পারি, একদম ধুম ধুম করে রেগে যেতে পারি। কিন্তু তার থেকেও বড় কথা আমি ভালোবাসতে পারি, আপন করে নিতে পারি। যেমন ঠাকুমা দিদিমারা নেন তেমনি করে সকলকে আমি আপন করে নিতে পারি। এই ঈশ্বরের দান, আপন করে পাওয়া, আপন করে নেওয়া। পাওয়াটা ছেড়ে দাও, কিন্তু নেওয়া, এই নিতে পারার যে কোয়ালিটি, নিতে পারার যে অধিকার, এটাও কিন্তু বড় কথা মা, অনেক বড় কথা। একেবারে দিদি, একটা কথা যেটা শুরুতেই শুরু করলাম আমি, যে আপনার ইন্টারভিউ বা ওই যে এক্ষুনি আমরা যদি বলি যে পাবলিসিটি, এই বিষয়টা থেকে সবসময় এত দূরে রেখেছেন কেন নিজেকে বরাবর? অর্থাৎ ইন্টারভিউ বলুন বা আপনি যেটা বলছিলেন এক্ষুনি যে খুব বেশি প্রচার বিমুখ আপনি, সেটা কেন? ও না, প্রচার বিমুখ বলতে সেটা ঠিক প্রচার বিমুখতা নয়, এটা হচ্ছে খুব নিজেকে জাহির করার অভ্যেসটা আমার নেই। হ্যাঁ, এটা কিন্তু আমার প্রচার হোক, আমাকে লোকে ভালোবাসুক, আমাকে লোকে চিনুক, এটা তো নিশ্চয়ই আমি চাইবো না। হ্যাঁ, তার সেই ক্ষেত্রে আমি যেহেতু অনেক বছর ধরে এই জগতে আছি ঈশ্বরের কৃপায়, সব মানুষের ভালোবাসায়, সেই 1940 সালের আগে থেকেই আমি সিনেমা করি। 1940, হ্যাঁ, তখন থেকে আমি একটু একটু করে কাজ করছি। আসলে এই কাজ করার মধ্যেও একটা কথা আমি বলি, সেটা হচ্ছে আমার মা বাবার অবদান। তাদের আমি একটি মাত্র সন্তান, সেক্ষেত্রে তাদের ইচ্ছে যে তারা তখনকার সময়ের মানুষ তো, সুতরাং খুব বেশি এদিক ওদিক হওয়া তখন তো সমাজে চলতো না, কিন্তু একটি মাত্র মেয়ে, সুতরাং তাদের ইচ্ছে একটু নাচ শিখুক, একটু গান শিখুক, পড়াশোনা তো করতেই হবে, ইত্যাদি ইত্যাদি। এই করে আমার 3.5 বছর বয়সেই আমি নাচ শিখতে শুরু করলাম মণিশঙ্কর মাস্টারমশাইয়ের কাছে। তা
তা তারপরে কি হলো যে সেই শিখছি, লেখাপড়া করছি, করতে করতে গান শেখারও মাস্টারমশাই এসে গেলেন বাড়িতে, সুধীর বসু। প্রথম ব্রেকটা অ্যাকচুয়ালি অনেকগুলো ওই দাঁড়ো এমপি প্রোডাকশনের সমাপিকা হলো, আভিজাত্য হলো, এই করে তখন ছোট ছোট বয়সে হানাবাড়িতে প্রেমেন্দ্র মিত্রের হানাবাড়িতে আমার বেশ বড় রোল হলো। এই যে স্ট্রিক্টনেস, আমি যা পারি তাই করব, যা পারি যেমন করব, নইলে দেবকী কুমার বসু তখনকার দিনে মানে আমাদের পায়োনিয়ার বলা চলে, তার ছবিতে তো আমি কাজ করেছি, ঋত্বিক ঘটক তার ছবিতেও কাজ করেছি, তপন সিনহা বলো কি যাই হোক, সরি আমি অনেকের নাম তো বলতে পারছি না, এক্ষুনি একদম করে ভুলে যাই। তা ভুলে যাওয়া মানে অবজ্ঞা করা নয়, কিন্তু এটাও ভাবতে হবে। আমি বুড়ো মানুষ, এটাকে কনসিডার করতেই হয়, ভুলে যাই। তা যাই হোক, অনেক এদের কাজ সঙ্গে তো কাজ করতে পেরেছি, তারা যথেষ্ট আগ্রহ নিয়ে মানে অভিভাবকের মতো আমার সঙ্গে তারা ব্যবহার করেছেন, আমাকে বলেছেন, শিখিয়েছেন, দরকার হলে আমার কো অ্যাক্টর হিসেবে যারা ছিলেন তারাও বলে দিয়েছেন এমন হয়েছে। তা না হলে এতগুলো মিডিয়াতে আমি কাজ করতে পারতাম না। হ্যাঁ, সিনেমা আমি করেছি, তার সঙ্গে ধরো সিনেমা করলাম, তারপরে রেডিওর নাটক করলাম। রেডিও তখন আকাশবাণী হয়নি, ছিল অল ইন্ডিয়া রেডিও, 1 নম্বর গাস্টিন প্লেস। কোন যুগে যখন মুশের গাড়ি সব জিনিসপত্র নিয়ে ঠুং করে হেস্টিংস স্ট্রিট দিয়ে যেত, হেয়ার স্ট্রিট দিয়ে যেত, ওই রকম সময়, ইংরেজদের সময় প্রায় বলতে গেলে। তো যাই হোক, সেখানকার গুরু আমার বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মশাই, তার ওখানে তিনি আবার বলেছিলেন, তুমি সিনেমা করো কিন্তু এটা মনে রেখো, এখানে এটা তোমার এক্সপ্রেশন কেউ দেখতে পাবে না, এটা মাইক, তোমার গলা দিয়ে সমস্ত এক্সপ্রেশনগুলো বার করতে হবে। মস্ত বড় কথা বলেছিলেন তিনি, সত্যি মস্ত বড় কথা বলেছিলেন। সত্যি কথা, একটা মাইক, তাই দিয়ে যারা লিসনার, যারা শ্রোতা, তাদের বোঝাতে হবে আমার মনের ভেতরে আকুতিটা, সেখানে এক্সপ্রেশন চলবে না। এইটা করতে করতে আমি ওই অল ইন্ডিয়া রেডিও থেকে আকাশবাণীতেও আবার চলে এলাম, সব সেট চলে এলো। এখান থেকে এত বছর ধরে সময় নিয়ে আমি আকাশবাণীর শিল্পী, রেডিওর শিল্পী। আর তারপরে হচ্ছে আরেকটা, দেখো, সিনেমা করতে করতে আমি হিন্দি শিখেছি। আমার নাট্যগুরু ছিলেন নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ী মশাই। কত বড় আমার পাওনা তুমি ভাবো। ঋত্বিক ঘটকের সঙ্গে অভিনয় করা, মানে ওনার ডিরেকশনে অভিনয় করা, ওনার ছবি নিয়ে তো আমরা তো মানে বলার অপেক্ষাই রাখে না। আপনি খুব কাছ থেকে দেখেছেন, কিরকম ছিল এক্সপিরিয়েন্সটা, মানুষটা কিরকম ছিল? সবাই আমাকে খুব ভালোবাসছেন। হ্যাঁ, সত্যজিৎ রায় মশাইয়ের সঙ্গে আমার কাজ করা সুযোগ হয়নি। আমি তখন খুব তাড়াতাড়ি কথা বলতে পারবো, এইরকম ভাবে বলতাম, কিন্তু স্পষ্ট হতো, যার জন্য রিটিক হতো না। তা উনি লক্ষ্য করেছিলেন, ওই ছবি বিশ্বাস মশাই, তখন ওর একটা দুর্বলতা ছিল যে যারা পড়াশোনা করে, লেখাপড়া করে, তাদের প্রতি। আমি চিরদিন লেখাপড়া করি, চিরদিন লেখাপড়ায় ভালো করি, ফার্স্ট হই ইত্যাদি। সেই ধরনের একটা ওর মন আছে যে ও এটাও করে, ওটাও করে, ওটাও ছাড়েনি। তো যাই হোক, তাইতে উনি আমাকে বলেন, কি করছিস, কি করছিস,
কে কাজ করছিস? আমি ওকে দিকে চেয়ে আছি, বুঝতে পারলি? আমি বললাম না। তো ভদ্রলোক নিজেই বললেন আমিও বুঝতে পারিনি। তার মানে উনি এমনিতে আমাকে মানে ভেঙানো যাকে বলে, দেখ তুই যা বলিস সেটা আমরাও বুঝতে পারি না, গোটা গোটা করে বলবি, ভালো ভালো করে বলবি, সবাই শুনবে, সবাই ভালো বলবে। মহানায়কের সঙ্গে সাক্ষাৎ তো নিশ্চয়ই, এটা তো মহানায়কের সঙ্গে যদি বলি, মহানায়কের সঙ্গে সাক্ষাৎ, মহানায়িকার সঙ্গে সাক্ষাৎ, মহানায়কের সঙ্গে সাক্ষাৎকারের ক্ষেত্রেও একটা কথা বলবো যে ওর সঙ্গে আমার একেবারে গুড়গুড়ি অবস্থা থেকে আলাপ বা যোগাযোগ, মানে দূর সম্পর্কের আত্মীয়তা বলতে হয়। বাবা সমানে ওদের বাড়িতে যেতেন, আমি হরিশ মুখার্জি রোডে আমাদের বাড়ি, ওদের বাড়ি গিরিশ মুখার্জি রোডে, মানে তুই তুমি সম্পর্ক। হ্যাঁ, এইটাই ছোট থেকে ওদের বাড়িতে যাওয়া, খেলাধুলো, খাওয়া দাওয়া ইত্যাদি। তো সেই ক্ষেত্রে আমার প্রতি তখন উত্তম কুমার, কিন্তু উত্তম কুমার হননি সময়, তরুণ কুমার। হ্যাঁ, আমাকে একটা কি ব্যাপার আছে, আমাকে বলছে দূর অকমার ঢেঁকি। তা আমি ভ্যা করে কেঁদে ফেলেছি। হ্যাঁ, তো কেঁদে ফেলে তা আমার তো বলতে হবে দাদার কাছে, তো গিয়ে দাঁড়িয়ে আছি, কিরে কিছু বলবি? তা তখন আমি আরো কাঁদছিস কেন, কি হয়েছে? তো বলছেন দেখো না বুড়োদা আমাকে অকমার ঢেঁকি বলেছে। হ্যাঁ, তোকে অকমার ঢেঁকি বলেছে? ও কি করেছে? দেখ তুই যা করেছিস আমরা কেউ কিচ্ছু করতে পারিনি। আসলে সেই সময় আমি কনফারেন্সে নাচি, তো আমাদের পাড়াটা তো তখন এত বেশি লোকজন থাকে না, ছোট, সবাই সকলের কথা জানেন। তারপরে ইংরেজি কাগজে স্টেটসম্যানে আমার ছবি, বড় গোলাম আলী খাঁ সাহেবের ছবি, ওঙ্কারনাথ ঠাকুরের ছবি, এসব একসঙ্গে পরপর অনেক খাঁ, বিলায়ত খাঁ, ওই খাঁ, সকলের অনেক ছবি একসঙ্গে আমারটাও আছে, বেরিয়েছে। তাই তো সকলেরই গর্ব, আমাদের পাড়ার মেয়ে, হ্যাঁ ফোনলার মেয়ে। তা এই আমাদের মেয়ে এত বড় জায়গায় গেছে, এত কাজ করেছে যেরকম, সেটা তো ওরও সেইটাই মনে আছে। বলছি তোকে নিকম বলছি ওকে পাঠিয়ে দিত, ওকে কি হয় দেখে ওকে খাবারে তুমি ঠিক করে দেবো। তারপরে না, আচ্ছা দাঁড়াও আমি ডেকে আনছি। ঠিক আছে, দাদার সামনে যদি ও, আমার সামনে যদি ও মারটার খায় আমার একটু খুশি হয়, মনটা খুশি হয়। তা আমি গড়গড় করে যেতেই ওরা বুঝতে পেরেছে, আমার হাতটা তুলেছে, দেখ দেখলি তো দাদা তোকে কত ভালোবাসে, দেখলি তো তোকে কিরম বললো। আমরা বললাম তোকে নিকম্মা, ওরে তুই বুঝতে পারলি না কেন, কাঁদলি কেন? আরে তো তুই তো অকম্মা, তোকে বললাম আমরা তো নিকম্মা। দাদার সঙ্গে কাজ করেছি, দাদা মানে অরুণদা বলতাম তো, এখন সকলে দাদা বলে, আমিও এখন দাদাই বলছি। তা ওর সঙ্গে কাজ করেছি। অন্নপূর্ণার মন্দির বইটা তখন রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিল। হ্যাঁ, তা তো ও ছিল। সুচিত্রা সেন ছিলেন। সুচিত্রা সেন তখন নতুন আমার সঙ্গে খুব ভাব ছিল। এটা মানে বলতে আমার ভালোই লাগছে, কিন্তু তবুও উনি যত বড়ই হন, যেমনই হন, কিন্তু যেহেতু আমি ওর আগে এসেছি লাইনে, তাই তো এই যে রেসপেক্ট, এইটা উনি করতেন। সবাই যে বলেন যে মহানায়িকা যিনি আমাদের, উনি খুব মুডি ছিলেন, সত্যি কি খুব মুডি ছিলেন? না, আসলে একটা কথা মাগো, মানে পরিপ্রেক্ষিত বলে একটা ব্যাপার আছে, সেখানে কোন সময় উনি জানছেন যে এখানে এই মুডটা আমার চলবে। আমরা গ্রামারে পড়িনি মুডের ব্যাপার, অ্যাপ্লিকেশন অফ মুডস, তো ঠিক সেখানে সেই মুডটা উনি অ্যাপ্লাই করবেন যেখানে যেটা অ্যাপ্লিকেবল হবে। মহানায়কের সঙ্গে পিয়ার করতে দেখা না যাওয়া, কোথাও কি এটা মনে হয় যে
আরো আরো আরেকটু অন্যরকম ভাবে তুমি explore না, করেছো? মহানায়কের সঙ্গে আরো বড় বয়সে আমি কাজ করলাম, নবজন্ম। কিন্তু নায়িকা হিসাবে কি, তার নায়িকা হিসাবে, হ্যাঁ? মহানায়কের নায়িকা হিসাবে? না, আমি ওর নায়িকা কখনই হয়নি, না কখনই ওর নায়িকা হয়নি। সেটা নিয়ে কোথাও একটা আক্ষেপ আছে? না, আমি যে কটা নায়িকা হয়েছি তার তার ও তখন বড় হবার একটু আগেই হয়ে গেছে। হ্যাঁ। কিন্তু না, তারপরেও তোমার এটা কখনো মনে হয়নি? হয়নি, না কোনোদিনই হয়নি। মনে হয়নি না। অভিনয় তোমার কাছে, যে অভিনয় ভালোবেসে অভিনয় হোক, কিন্তু আমি ওর নায়িকা হিসেবে কখনোই হয়নি। তোমার ভুলিনি তো, আমি চৌরঙ্গি YMCA চৌরঙ্গি ব্রাঞ্চের আমি টেবিল টেনিস প্লেয়ার। তার সঙ্গে আরেকটাও আছে, আরেকটা ভাই, আমি শেষ নেই দাদা। আমি আশু দত্তর কাছে বড় নামকরা ডাইভার, আমি সাঁতার শিখেছি লেকে। যখন ধারাবাহিক শুরু হলো এবং ধারাবাহিকে যখন এলে জন্মভূমি একটা বিস্তর অধ্যায়, আমি আমার খুব ছোটবেলায় জন্মভূমি দেখেছি, আমি খুব একটা মনেও করতে পারছি না প্রত্যেকটা এপিসোড বা কিছু। সেই জার্নিটা, সেটা তো মারাত্মক জনপ্রিয় এবং এত বছর ধরে চলা একটা ধারাবাহিক। আচ্ছা, তার আগের একটা গৌরচন্দ্রিকা আছে। আমার বিয়ে হলো অধ্যাপক বিমল কুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে, তিনি প্রেসিডেন্সি কলেজের প্রফেসর। এদের বাড়িতে এই সব কোনো চর্চা নেই, কোনো আলাপ নেই, কোনো আলোচনা নেই, বই পড়া, বিশাল সাম্রাজ্য বইয়ের। এদের বাড়িতে উনি নিজেই গুরুকুল করতেন। কাজ থেকে খানিকটা কাজ তখন চলে গেছে, কাজ করি না, তার আগে সব ছেড়ে দিত। কিন্তু এই ছাড়াটা হলো কেন দিদি? যেহেতু বিয়ে হয়ে গেল, এখানে চর্চা নেই তাই ছেড়ে দিলে? না, এই এমনি সময় তো অনেকখানি চলে গিয়েছিল না। তারপরে যখন এখানে আসার পরে এরা এই সিনেমাও দেখেন না, নাটক দেখেন না, টিউব আলো জ্বলে না, রেফ্রিজারেটর নেই, দিনের আলো, দিনের খাবার দিনে রান্না হবে, রাতেরটা রাতে হবে, বাইরের লোক আসবে না, বাড়িতে সাহিত্য বাসর বসবে, সেখানে আমি নাচ গান নিয়ে কি করব? আমি তখন প্রতিষ্ঠা তুমি তখন পেয়ে গেছো, ছাড়তে কষ্ট হয়নি? না, একটু হয়নি। তার কারণটা কি দেখো, মানুষ তো একটা বাতাবরণ থেকে আর একটা বাতাবরণে এলাম, এদের যে সৌকর্য, এদের যে পারিপাট্য, এইখানে যদি আমি মানিয়ে নিতে না পারি তাহলে আমার কি শিক্ষা? আমি যখন সাঁতার শিখব, তখন সাঁতার জলকে যদি আমি ভয় পাই তাহলে আমার হয় সাঁতার শেখা? হয় না। গাড়ি চালানো হয়, স্টিয়ারিংকে ধরে যদি আমি কাঁপতে থাকি, তা কার ঘাড়ে না কার ঘাড়ে গাড়ি তুলে দেব? ঠিক সেই মনটা নিয়ে আমার যখন এ বাড়িতে বিয়ে হলো, এই ভদ্রলোক শুনেছেন আমি করতাম এরকম, দেখেননি, বাড়ির অন্য কেউ দেখেনি। আমার বড় যা বোধহয় একটা কোন সিনেমা দেখেছে, তো যাই, সেই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার যা ডিউটি, আমার যা এখানে কর্তব্য, আমার যা এইখানকার পরিমণ্ডলকে ধরে রাখা, সেটা করলাম। ঈশ্বর আছেন, ঈশ্বর যথেষ্ট সহায়তা করেছেন, তার কারণে এ বাড়ির সবাই প্রফেসর, আমার জায়েরা প্রফেসর, ডাক্তার ইত্যাদি, আমার অনেক ভাসুর ব্যারিস্টার, আমার বড় ভাসুর হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আমার শ্বশুর মশাই সবচেয়ে বড় যিনি বাড়ির, তিনি হচ্ছেন রাজবৈদ্য কবিরাজ প্রভাকর চট্টোপাধ্যায়। তিনি প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদজির ফিজিশিয়ান, নেপাল মহারাজার হাউস ফিজিশিয়ান, তারপরে জামনগর মহারাজার হাউস ফিজিশিয়ান। ঠিক সেই যে একটা স্তর, এইটি স্তরের মধ্যে বাড়িতে
বড় বড় সাহিত্যিকরা আসতেন, দাদা ঠাকুর পর্যন্ত এসেছেন। সেখানে আমার এই চতুলতাটা সাজে না, সুতরাং আমার কনভার্ট করতে একটু অসুবিধা, মানে মনটা যদি আমার, আমি ওইটাই ভাবি, তাহলে কোনো তো আমার অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। সেইভাবেই আমার চললো, সবটাই ঠিক আছে, খুব ভালো। জন্মভূমিটা কি তারপরে না তারা? না না, তারপরে ওখানে আমরা ওই উনি ট্রান্সফার হলেন দার্জিলিংয়ে, দার্জিলিংয়ে গেলাম, ওখানে থাকলাম, ওখান থেকে ফিরে আবার এখানে এলাম। আবার এখানে থাকতে থাকতে উনি অফিস কলেজে যান, আসেন, হঠাৎ 1.5 দিনের মাথায় সেরিব্রাল হলো, উনি চলে গেলেন। তখন একটু মুশকিল, যে ধুম করে এই একটা বাতাবরণের মধ্যে কি করব, কোথাও তো বাইরেও যাই না, কোথাও চিনি না, কিছু না। মেয়ে তখন ছোট, স্কুলে পড়ে। যাই হোক, তা সেদিন একদিন হয়েছে ওরকম, আমি গেটের কাছে দাঁড়িয়ে আছি, মেয়ে স্কুল থেকে আসবে, এক ভদ্রলোক, বিজয় কুমার চ্যাটার্জি ভদ্রলোক, তিনি ডাইরেক্টর, প্রডিউসার, এরকম। উনি আমাকে হঠাৎ দেখতে পেয়েছে, আপনি এখানে? আমি, এটা আমার বাড়ি ইত্যাদি। বলতো, আপনাকে তো পেয়ে আমার খুব ভালো হলো, আপনাকে পাঠ করতে হবে। আমি বলছি, না না, আমি পাঠ করি না, এখন আমি কাজ করি না। তা তখনই উনি বললেন যে দেখুন, আমার 13টা রবীন্দ্রনাথের সিরিয়াল, দেখুন সবে সিরিয়াল সব হচ্ছে, তা আমি ওরকম একটা 13টা স্লট পেয়েছি, তা হিন্দি স্পিকিং মহিলাকে আমার দরকার, আপনি তো হিন্দি জানেন, কোনো আমার অসুবিধা হবে, আপনি করুন। তো আমি হ্যাঁ না করতে করতে আমার জায়গাও বললেন যে তুমি অত বলছেন যখন তুমি করো। তা আমি ইতস্তত করে করে আলটিমেটলি দেখুন, আমি যদি না পারি আমাকে বাদ দিয়ে দেবেন, কিন্তু সে দেখা যাবে। তা হলো, তা তখনই আমি প্রথম দিন আমাদের শুটিং হয়েছিল ওই ইন্দ্রপুরীতে। ইন্দ্রপুরীতে যাওয়ার পরে আমি খুব ইতস্তত করছি যে কী করবো, কী হবে। তারপর প্রথমেই দারোয়ানজি, বুড়ো দারোয়ান, আরে দিদি আপনি কোথায় ছিলেন, এতদিন দেখা হলো না, কিছু না। খানিকটা আমি ধাতস্থ হলাম, মনে রেখেছে এই করে। তারপরে যাই হোক, ফার্স্ট টেক, ওকে, বাস। রূপা গাঙ্গুলির প্রথম ছবি ওইটাই, আমার সঙ্গে আমার মেয়ে। তারপরে ওইটাতেই আরো পরে কয়েকটাতে সৌমিত্র চ্যাটার্জি তিনি ডাইরেকশন দিয়েছিলেন, তার মধ্যেও আমি ছিলাম। তারপর থেকে কাজ শুরু হলো। এই করতে করতে হঠাৎ একদিন ফোন এলো যে এরকম জন্মভূমি হবে, এরকম পাঠ করতে হবে, 6 দিনের পাঠ, এই টাকা ইত্যাদি। আর আমি করবো না। আরে করো 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 করো, তুমি কাজ করছো তো, এখন তো আদৌ বাংলা হিন্দি সব করছো, তুমি এটা করো, করে দাও করে দাও। তারপরে একটা সিন এলো, বেশ ভালো সিন। সেইটা নেওয়ার পর আমি, বাহ, এটা তো বেশ ভালো আছে, ভালো করে দেখি আমি যদি পারি। তো ওই যেখানে ওই প্রজাদের খুব অ্যাজিটেশনস, তারা জমিদারের বিরুদ্ধে আসছে, জমিদার বাড়িতে ঘেরাও করবে, এসব হচপচ। তা এই পিসিমা গিয়ে সেখানে তাদের মোকাবেলা করবেন। ঠিক সেই মুহূর্তে আমি মনে মনে ভাবলাম, তারপরে ডাইরেক্টর ছিলেন ইন্দর সেন, তিনি কারোর সঙ্গে কথা টথা বলতেন না। আমি নমস্কার করলাম, তিনি নমস্কার করলেন, প্রতি নমস্কার হয়ে গেল। তো উনি বললেন যে একটু ভালো সিন, যদি আপনি পুরোটা টানতে না পারেন তো বলবেন, আমি মাঝখান থেকে কেটে দেব। তো আমি ঠিক আছে, আমি চেষ্টা করি, যদি না পারি তখন তো আপনি ওটা ভাগ করে দেবেন, ঠিক আছে। মনে ভাবছি যে এইটা একটা এসছে, দেখি কত পারি। ঈশ্বরের কি করুণা, কি বলবো। সেই সিন যখন করতে করতে এমন একটা
পিকে উঠে গেল, পুরো শরীর আমার থরথর থরথর করে কাঁপছে, চোখে জল, চোখে আগুন, গলার কণ্ঠস্বর আলাদা, এই সব মিলিয়ে একটা হই হই কাণ্ড। যখন শেষ হলো, প্রথম হাততালি কিন্তু ইন্দ্র সেন দিলেন। আহা, ওইটাই একটা মস্ত বড় পাওনা। ভদ্রলোক হেসে ওর সঙ্গে সঙ্গে সবাই হই হই করে হাততালি দিল, হাসলো। তা যাই হোক, তা এই যে একটা হলো, তারপর থেকে না পুরো চরিত্রটাই ঘুরে গেল, চিত্রনাট্যটাই ঘুরে গেল। করতে করতে ওই 6 দিনের কাজ 7.5 বছর ধরে পিসিমা কাঁধে ছিল। জন্মভূমির পর আর কি কি কাজ দিদি তুমি করলে? অনেকগুলোই তো। হ্যাঁ, অনেক এই তো এই 2000 সাল পর্যন্ত করছিলাম। 2007। আমি এটাই জিজ্ঞেস করবো যে লাস্ট তোমাকে দেখা গেল ত্রিনয়নী ধারাবাহিকে। ত্রিনয়নী ধারাবাহিক, তারপরে তো করোনা এসে গেল, তিনি মানে উপস্থিত হয়ে গেলেন, আমি আউট হয়ে গেলাম, আমি সরে এলাম। কিন্তু আবার কি আগামী দিনে কাজের পরিকল্পনা? না, কাজ তো আসছেই। আমি যখন যাত্রা করতে গেলাম, আমি যাত্রা করেছি 10 বছর, একটা নতুন এক্সপিরিয়েন্স। আমি বুঝতে পারছি না, কিচ্ছু না করেননি এরকম নয়, কিন্তু সবই ছুঁয়ে গেছেন এবং গভীরভাবে। সার্কাসটা করিনি ভাই, তবে হাতির পিঠে চড়েছি, সেটা আলাদা কথা, ঘোড়ার পিঠে চড়েছি, সেটা আলাদা কথা। আর একটা বলা হয়নি, বলতে মনে পড়ে গেল, আমি এনসিসি করার লোক। আমি এনসিসি করেছি আমাদের ময়দানে, গড়ের মাঠেতে আমি প্যারেড করেছি, রাইফেল চালানো শিখেছি, এতে ফোর্ট উইলিয়ামে গিয়ে হাঁটু মাটু ছড়ে একাকার কাণ্ড হয়ে গিয়েছিল। এত মানুষের ভালোবাসা, কিন্তু তোমার পরবর্তী জেনারেশন যারা, তারা এই প্রফেশনে এলো না কেন? মানে এটা কি? না অ্যাকচুয়ালি সেটা না আসার আলাদা কোনো কারণ নেই, কারণ এটা তো তাদের রক্তের মধ্যেও আছে, সবটাই ঠিক। কিন্তু আর একটা রক্ত তো আছে। তুমি সিনেমাও করেছো, সিরিয়ালও করেছো, কিন্তু শুটিং এ গিয়ে কোনো মজার এক্সপিরিয়েন্স যদি সেটা কোনো একটা থেকে যদি? না সেরকম ধরনের, ও একটা অনেক দিন আগের কথা, সেটা তো আমি একটা হিরোইনটা দেখছিলাম, ওই বারুজ্জে ভানু বন্দ্যোপাধ্যায় আর জহর রায়, হ্যাঁ, ওরা দুজনে হিরো, আমি আর সবিতা বসু, দুটো হিরোইন। ওখানে আমি প্লেব্যাক করেছি। এছাড়া আমি অন্যান্য সিনেমাতেও প্লেব্যাক করেছি। হ্যাঁ, আমি এইটার কথা বলি। তো এইটাতে তখন বলছে একটা সিন আছে, আমাদের বিয়ে হবে, মেয়েদের না একটা কিছু বিয়ে হলে না কিরকম একটা লজ্জা ভাব হয়, হ্যাঁ, কিরকম একটা ভাব হয়। তা আমাকে সব সাজিয়ে গুজিয়ে দিয়েছে, এরকম করে পরিয়ে দিয়েছে। তা আমি বসে পড়ি, এত থেকে লজ্জা এলো, এই মাথা নিচু করে আছি। তা এদিকে ভানু কাকা এসেছে, ভানু কাকার সঙ্গে আবার আমাদের বাড়িতে খুব আনাগোনা, বিভিন্ন ফাংশনে যাই, আমি নাচ করি, ওরা হাস্য কৌতুক করে। তো আমাদের বাড়িতে সমানেই আসেন, একসঙ্গে এক থালা তুমি আমার ভাত খেয়ে নিয়েছেন, বৌদি এই বেটিরে এটা দাও তো, বেশি করে ভাত দাও, দুজনে খাই, এইরকম সব কথা বলে, এইরকম নানান কথা, নানান চিন্তা। হ্যাঁ, তারপরে আমি এসেছি, তা আমি আর কিছুতে বেরোচ্ছি না। হ্যাঁ, এত লজ্জা কোথা থেকে এসেছে জানি না, কিছুতে বার হচ্ছে না। এদিকে আমাকে ডাকছে, সবিতা গল্প নিয়ে চলে গেল, বলছি কেন চলে গেল? আমি বসে আছি চুপ করে, এমন সাথে কি ভানু কাকা এসেছে, সব ফটা পরা, বর সেজে। ভানু কাকা কি তোমার বর? শোনো না, আচ্ছা। তারপরে এসে বলছে, কি তুই যাবি না, শুটিং করবি না? আমি মুখটা নিচু করে আছি। শোন,
দুইখান বর আছে তো, তোর কোনটা পছন্দ? আমার পছন্দ কত, ঠিক আছে আমার লোকে তুই থাক, আর তুই পেট মোটারে দেখবি না। হ্যাঁ আমারে দেখ, আমার ভালো লাগে তো, ঠিক আছে আমারও তোরও ভালো লাগে আর আমাকেও তোর ভালো লাগে, ঠিক আছে আমি করে দিই, চল 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 চল। আমি আর নড়ি না, কারণ আমার সঙ্গে তো কথা জহরলাল বিয়ে হবে। তাই ভানুকাকে এসে ডাকছে নিয়ে গেলে তবে কি হবে, আমি আর যাবো না, চুপ করে বসে আছি। তাহলে চল চল চল। তারপরে অনেকবার বলার পর দুঃসন্ধি, তোর যে কিছু হয় না, যা তুই ওরেই বিয়ে কর, আমার তোর পছন্দ নয় বুঝি করে গড়গড় করে চলে গেছে। আমার খুব হাসি পেয়েছে, আমি হেসে তাকিয়ে দেখি ওই দূরে ভানুকাটা তাকিয়ে আমার দিকে ঘুরে ফ্যাক ফ্যাক করে হাসছে। কি লজ্জা, কি লজ্জা, কি লজ্জা। ইন্ডাস্ট্রি নিয়ে বা পথ চলা নিয়ে, প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে কিছু ক্ষোভও থাকে, তোমার কি তেমন কিছু আছে গোটা ইন্ডাস্ট্রি নিয়ে? না না, অপ্রাপ্তির বলতে তেমন কিছু নেই। তার কারণ আমি জানি আমার যতটুকু পাওয়ার কথা বা পাওনা, ঈশ্বর ঠিক ততটুকুই আমাকে দেবেন। আমি ভাবতে পারি অনেক কিছু। ইন্ডাস্ট্রিতে যে এত ভালো ভালো কাজ হচ্ছে বা কিছু, কখনো কি মনে হয় যে আরও একটু নতুনদের সঙ্গে কাজ করতে পারলে ভালো হতো? হ্যাঁ, ভালো অবশ্যই হতো, ভালো কাজ, ভালো আমার কো আর্টিস্ট যদি থাকেন তাদের সঙ্গে যদি আমি কাজ করবো সেটা আমার সৌভাগ্য। কিন্তু নিশ্চয়ই আমার জন্য সেটা শিডিউল নয়, ঈশ্বর আমার জন্য সেটুকু শিডিউল করেননি। করলে তো নিশ্চয়ই আমি সেখানেই থাকতাম, সেখানে অন্য কেউ থাকতো না। এই মনটা ঈশ্বরই আমাকে পাইয়ে দিয়েছেন বলেই আমি নিশ্চিন্ত মনে বসে থাকতে পারি। আমি বলতে যাচ্ছিলাম আমি গুড়গুড়ি টানবো, তারপরে মনে হলো আমার জেন্ডারটা তো অন্যরকম, সুতরাং গুড়গুড়ি আর টানলাম না। না না, বেশ। আচ্ছা, এখন আমি তো কাজ নিয়ে কথা বললাম, তোমার প্রাপ্তি নিয়ে কথা বললাম, এখন সময় কাটে কিভাবে? এখন যেহেতু করোনা পরিস্থিতিতে তুমি বলছিলে যে এখন খুব একটা বাইরে বেরোতে চাইছোও না, একটু সেফ থাকতে চাইছো, স্বাভাবিক হলে তখন কাজের অফার এলে তখন তুমি যাবে, কিন্তু এখন সময় কাটে। তোমার মেয়েকে দেখছিলাম সঙ্গে, তাদের সঙ্গেই কি সময় কাটে বেশিরভাগ? না, অ্যাকচুয়ালি আমার সময় কাটা আমার সঙ্গে। কাটাকুটি যেমন যারা দর্জি হন তারা এটা ওটা কাটেন, যারা পকেট মার হন তারা পকেট কাটেন। আমার সময় কাটে আমার সঙ্গে, আমার ভাবের সঙ্গে, আমার চিন্তার সঙ্গে, আমার চেষ্টার সঙ্গে। আমি লিখতে ভালোবাসি, সেই লেখালেখি করি। পুরো পথ চলায় সবটাই কাজের মধ্যে, সবটাই ব্যস্ততার মধ্যে কেটেছে, কিন্তু এখন যখন অবসরে কোথাও কি একটু একা লাগে দিদি, নাকি ব্যস্ততা নিয়ে মানে কোনো না কোনো বিষয় নিয়ে ব্যস্ত থাকো? না, আমি একা হই না, এই জন্যই চিন্তাই আমাকে ঘিরে রাখে। দুশ্চিন্তা নয়, দুশ্চিন্তা হলে কেলেঙ্কারি হবে, বাড়ির লোকরা উদ্বাস্ত হয়ে যাবে। এরকমই সুস্থ থাকো। দর্শকদের যদি কিছু বল? সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়ম মেনে চলবেন। নিয়ম না মানলে গণ্ডগোল হয়ে যাবে তো। হ্যাঁ, পাটাতনটা যদি ভাঙা থাকে তাহলে তার উপর যাই রাখবেন সেটাই মট করে ভেঙে যাবে। সুতরাং পাটাতনকে তৈরি করতে গেলে স্বাস্থ্যের দরকার, সংযমের দরকার, নিষ্ঠার দরকার এবং স্বকীয়তা দরকার। নিজের স্বকীয়তার মধ্যে চললে আপনাকে দেখে আপনার পরিবারের সবাই সেটাকেই মেনে নেবে। এটা উপদেশ নয়, এটা বন্ধুত্বের কথা। নতুন বছরের, নববর্ষের শুভেচ্ছার কথা, ভালোবাসার কথা, আদরের কথা। নমস্কার, সবাই ভালো থাকবেন। একদম, সবাই ভালো থাকবেন। এবং সত্যি আমার কথা দিয়ে শেষ হওয়ার মতো নয়, তবে যেমনটা দিদি বললো যে নববর্ষ আসতে চলেছে এবং এই বছরটাকে বিদায় বোধহয় এরকম একটি ইতিবাচক ইন্টারভিউ দিয়ে, এরম ইতিবাচক কথা দিয়েই হওয়া উচিত, যাতে নতুন বছরটা খুব শুভভাবে, খুব সুচিন্তা নিয়ে আমরা শুরু করতে পারি। কেমন লাগলো আমাদের ইন্টারভিউ সেশন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।